বাংলাদেশে 1990 সালে সামরিক শাসক জেনারেল এইচ.এম. এরশাদ ক্ষমতাচ্যুত হবার পর থেকেই গণতন্ত্রে উত্তরণের সময়কাল হিসেবে বিবেচনা করা হয়। এরপর থেকেই বাংলাদেশে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলোর ফলাফল নিয়ে পরাজিত পক্ষ সবসময় নাখোশ ছিল। বড় দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ যখন পরাজিত হয়েছে তখন তারা নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। 1991 সালের নির্বাচন পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে সাধারণ নির্বাচন ছিল সেটি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংবিধানের অংশ ছিল না, কিন্তু সবগুলো রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে সেটি করা হয়েছিল। 1991 সালে নির্বাচনের আগে প্রচারের সময় দুই প্রধান রাজনৈতিক দল পরস্পরের প্রতি খুব বেশি আক্রমণাত্মক ছিল না। আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট, বিএনপির নেতৃত্বে 7 দলীয় জোট এবং বামপন্থী 5 দলীয় জোট নির্বাচনে অংশ নেয়। এই জোটগুলোর সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলনেও সক্রিয় ছিল। 1991 সালের নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগ বেশ আত্মবিশ্বাসী ছিল। সে সময় নির্বাচনী প্রচারণা চলাকালে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছিলেন তাতে তার সেই আত্মবিশ্বাস ফুটে ওঠে। দলের ইশতেহার ঘোষণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা 2/3 আসনে জয়লাভের ব্যাপারে আশা প্রকাশ করেন। আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে বলে যে ক্ষমতায় গেলে তারা 1972 সালের সংবিধান পুনর্বহালের মাধ্যমে সংসদীয় ব্যবস্থা কায়েম করবে। উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণার সময় শেখ হাসিনা বগুড়ায় এক জনসভায় বলেন, আওয়ামী লীগ বেশি কথা বলে না, সেমিফাইনাল বা ফাইনাল গেমের হুমকিও দেয় না, আওয়ামী লীগ যা করতে পারে কেবল সেটাই বলে। সংসদে আলাপ আলোচনার মাধ্যমে যমুনা সেতু নির্মাণ সহ উত্তরাঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। নির্বাচনে জয়ের ব্যাপারে শেখ হাসিনার আশাবাদ বিভিন্ন জনসভায় লক্ষ্য করা যায়। দেশে বিদেশে রব উঠে আছে আওয়ামী লীগ ক্ষমতায় যাইবে। খুলনায় এক নির্বাচনী সমাবেশে শেখ হাসিনাকে উদ্ধৃত করে এই শিরোনাম করেছিল দৈনিক ইত্তেফাক। অন্যদিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া তার নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি যেমন দিয়েছেন, অপরদিকে আওয়ামী লীগ সম্পর্কে নানা সতর্কবার্তা উচ্চারণ করেন। দেশ জুড়ে প্রচারাভিযানের শেষ পর্যায়ে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এক সমাবেশে খালেদা জিয়া আওয়ামী লীগকে টার্গেট করে বলেন, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, অন্যদের হাতে গোলামির জিঞ্জির। বাংলাদেশকে বিদেশিদের গোলামির চুক্তিতে আবদ্ধ করিতে না চাইলে ধানের শীষে ভোট দিন। এদিকে নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কঠোর নির্দেশনা দেন। নির্বাচনের আগের দিন রেডিও টিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বলেন, এবারের নির্বাচন নিরপেক্ষ হতে বাধ্য। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট দেবার জন্য বিপুল সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে হাজির হয়। 6.5 কোটি ভোটারের মধ্যে 60 থেকে 70% ভোট পড়ে। নির্বাচনে কোথাও কোনো ধরনের সহিংসতা দেখা যায়নি। এই নির্বাচনে বিজয়ী দল হিসেবে আত্মপ্রকাশ করে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। তবে নির্বাচনের ফলাফলে দেখা যায় কোনো দল সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই নির্বাচনে বিএনপি 140টি আসনে জয়লাভ করে, আওয়ামী লীগ জয়লাভ করে 88টি আসনে। এছাড়া জাতীয় পার্টি 35টি আসনে এবং জামাতে ইসলামী 18টি আসনে জয়লাভ করে। নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, অগণতান্ত্রিক শক্তি সূক্ষ্ম কারচুপি করেছে। ভোটাররা আমাদের ভোট দিয়েছে, কিন্তু চিহ্নিত অগণতান্ত্রিক শক্তি সূক্ষ্ম কারচুপি, কালো টাকা, সন্ত্রাস এবং এক অদৃশ্য শক্তির সাথে ষড়যন্ত্র করে ভোটের রায়ের ফল পাওয়া থেকে ভোটারদের বঞ্চিত করেছে। এ সময় নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের কারণ নিয়ে দলটির তৎকালীন নেতা ডক্টর কামাল হোসেনের একটি চিঠি ব্যাপক শোরগোল তৈরি করে। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দেয়া এক চিঠিতে তিনি বলেন,
অতি বিশ্বাস, আত্মম্ভরিতা এবং কর্মবিমুখতার কারণে নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। ডক্টর হোসেন লিখেছিলেন, নির্বাচনের অনেক আগেই বিজয় সম্পর্কে তারা অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। সেজন্য নেতাকর্মীরা নিশ্চিত বিজয়ের আগাম গর্বে মাতোয়ারা হয়ে ওঠে। এছাড়া ডানপন্থী ও স্বাধীনতা বিরোধী শক্তিগুলো আওয়ামী লীগকে ভারতের সেবাদাস এবং ধর্মের শত্রু হিসেবে চিহ্নিত করে যেভাবে অপপ্রচার চালিয়েছে, তার বিপক্ষে আওয়ামী লীগের প্রচারণা বরাবরই দুর্বল ছিল। এদিকে সরকার গঠনের জন্য বিএনপির সাথে জামাতে ইসলামীর আলোচনা চলতে থাকে। এক পর্যায়ে জামাতে ইসলামী অস্থায়ী রাষ্ট্রপতির কাছে চিঠির মাধ্যমে বিএনপিকে সমর্থন দেবার কথা জানায়। 1991 সালের 20 মার্চ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন খালেদা জিয়া। সালের 15 ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি সরকার এক বিতর্কিত নির্বাচন আয়োজন করে। দেশের সবকটি বড় রাজনৈতিক দল সেই নির্বাচন বয়কট করেছিল। এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল 1994 সালে মাগুরা জেলার একটি উপনির্বাচনকে কেন্দ্র করে। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সেই উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন দাবি করে, কিন্তু বিএনপি শুরু থেকে সেই দাবি নাকচ করে আসছিল। কিন্তু দাবি আদায়ের জন্য আওয়ামী লীগ ধীরে ধীরে তাদের আন্দোলন জোরদার করে। আওয়ামী লীগের এই দাবিকে সমর্থন করে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী। 1995 সালে বছর জুড়ে বিভিন্ন সময় হরতাল এবং অবরোধ সহ নানা রাজনৈতিক কর্মসূচি দেয় আওয়ামী লীগ। একদিকে বিরোধী দলগুলোর কর্মসূচি জোরালো হচ্ছিল, অন্যদিকে বিএনপি সরকারও একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল। বিএনপি যুক্তি দিয়েছিল, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন অনুষ্ঠান করতেই হবে। দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য নানা কূটনীতিকের আলোচনা ও মধ্যস্থতার চেষ্টা বিফলে যায়। বিরোধী দলগুলোর তীব্র আন্দোলন ও বয়কটের মুখে 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় সহিংসতায় অন্তত 10 জনের নিহত হবার খবর প্রকাশিত হয় সংবাদপত্রে। একতরফা সেই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য। নির্বাচনের পর তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এ.কে.এম. সাদেক সাংবাদিকদের বলেন, কত শতাংশ মানুষ ভোট দিয়েছে সেটি বড় কথা নয়, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটাই আসল কথা। 300 আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 250টি আসনে। 46টি আসনে একাধিক প্রার্থী না থাকায় বিএনপির প্রার্থীরা ভোটের আগেই নির্বাচিত হয়ে যান। 15 ফেব্রুয়ারি একতরফা নির্বাচনের পর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, তারা যাতে সেই সরকারকে স্বীকৃতি না দেয়। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে অবৈধ সরকার হিসেবে বর্ণনা করেন শেখ হাসিনা। একই সাথে আওয়ামী লীগের রাস্তার কর্মসূচিও চলমান থাকে। আওয়ামী লীগ টানা 108 ঘন্টার অসহযোগ আন্দোলনের ডাক দেয়। সবচেয়ে বড় সহিংসতা হয় বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, দোকানপাটে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। সেনাবাহিনীর একটি জিপ গাড়িতে আগুন দেয়া হয়। একই সাথে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর অফিসেও অগ্নিসংযোগ করা হয়। বিরোধী দলের আন্দোলন থামাতে তাদের কিছু সিনিয়র নেতাকেও গ্রেপ্তার করা হয়। একদিকে সমঝোতার চেষ্টা যেমন চলছে, অন্যদিকে নির্বাচন করার জন্য বিএনপি সরকারের অগ্রসর হওয়া এবং রাস্তায় আওয়ামী লীগের জোরালো আন্দোলন। এমন অবস্থায় 24 জানুয়ারি প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মাধ্যমে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যাতে ভবিষ্যৎ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। খালেদা জিয়ার সেই ভাষণে বোঝা যায়
নির্বাচনের পরে দ্রুত আরও একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং হয়তো বিরোধী দলের দাবি মেনে তত্ত্বাবধায়ক সরকারও প্রতিষ্ঠা করা হবে। খালেদা জিয়া বলেন, ২১শে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশে সাংবিধানিকভাবে কোনো নির্বাচিত সরকার থাকবে না। সেজন্য এই নির্বাচনটিকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার নির্বাচন হিসেবে বর্ণনা করেন। নির্বাচনের জন্য তখন সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছিল। অস্ত্র উদ্ধারের জন্য সেনাবাহিনী দেশের বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে এবং রাস্তায় টহল দেয়, কিন্তু সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেবার দাবি তোলে বিরোধী দলগুলো। নির্বাচনের প্রতি পশ্চিমা দেশ এবং দাতা সংস্থাগুলো যাতে সমর্থন না দেয় সেজন্য আহ্বান জানান শেখ হাসিনা। নির্বাচন ঠেকানোর জন্য 14 এবং 15 ফেব্রুয়ারি হরতালের ডাক দেয় বিরোধী দলগুলো। নির্বাচন সফল করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিভিন্ন জায়গায় সমাবেশ করেছেন। ফেনীতে এক জনসভা শেষে খালেদা জিয়া বলেন, বিরোধী দলের আন্দোলনে তিনি বিচলিত নন। খালেদা জিয়া বলেন, নির্বাচনে বিরোধী দল অংশ নিলে তিনি আনন্দিত হতেন। তারা অংশ নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। বিরোধী দলের তুমুল হরতাল এবং সহিংস প্রতিবাদের মধ্যেই 15 ফেব্রুয়ারি একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়। খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। কূটনীতিকদের সমঝোতা চেষ্টা এবং তীব্র চাপের প্রেক্ষাপটে 1996 সালের 3রা মার্চ প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য সংসদে বিল আনা হবে। তিনি বিরোধী দলকে আলোচনার জন্য আহ্বান জানান। এর 2 দিন পরে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কিন্তু একদিন পরে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সরকারের প্রতি 5 দফা দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে 15 ফেব্রুয়ারির নির্বাচন বাতিল, 11 মার্চের মধ্যে প্রেসিডেন্ট কর্তৃক রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠক ও তত্ত্বাবধায়ক সরকার গঠন, মে মাসের মধ্যে 6ষ্ঠ সংসদ নির্বাচন। প্রেসিডেন্ট কর্তৃক আলোচনার উদ্যোগ নেবার জন্য বিরোধী দল যে দাবি তুলে ধরেছে সেটি একদিন পরেই মেনে নেয় বিএনপি। 10 মার্চ বিরোধী দলগুলো আলাদাভাবে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের সাথে আলোচনায় বসে। এরপর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিও রাষ্ট্রপতির সাথে আলোচনায় বসে। সেই বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং মে মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে রাজি হয় বিএনপি। তবে 15 ফেব্রুয়ারি নির্বাচন এবং সংসদ বাতিল করার জন্য বিরোধী দল যে দাবি তুলে ধরেছিল সেটি মানেনি বিএনপি। এছাড়া খালেদা জিয়া পদত্যাগে অস্বীকৃতি জানান। বিএনপির তরফ থেকে বলা হয়, 6ষ্ঠ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হওয়া উচিত। অন্যদিকে 15 ফেব্রুয়ারি নির্বাচন এবং 6ষ্ঠ জাতীয় সংসদ বাতিল করার জন্য বিরোধী দলগুলো তাদের আন্দোলন অব্যাহত রাখে। চলতে থাকে অসহযোগ আন্দোলন। 1996 সালের 19 মার্চ বাংলাদেশে 6ষ্ঠ জাতীয় সংসদের প্রথম যে অধিবেশন শুরু হয় তার একমাত্র উদ্দেশ্য ছিল সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা। 24 মার্চ রাতে জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করার জন্য বাছাই কমিটির রিপোর্ট সহ বিলটি উত্থাপন করা হয়। 26 মার্চ ভোর রাতে বহুল আলোচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে পাশ হয়। তখনও বিরোধী দলগুলোর আন্দোলন চলতে থাকে। এর সাথে যুক্ত হয় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। তাদেরও একটি অংশ আওয়ামী লীগের গঠিত জনতার মঞ্চে গিয়ে সংহতি প্রকাশ করে। রাজনীতির মাঠে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য বিএনপি তাদের অফিসের সামনে গঠন করে গণতন্ত্রের মঞ্চ। খালেদা জিয়ার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার গঠনে দেরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগ।
কারণ বিরোধী দলগুলোর সন্দেহ ছিল তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করলেও বিএনপি হয়তো সহজে ক্ষমতা ছাড়বে না। সেজন্য বিরোধী দলগুলো তাদের কর্মসূচি প্রত্যাহার করেনি। এক পর্যায়ে 1996 সালের 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগ করেন এবং ষষ্ঠ জাতীয় সংসদ ভেঙে দেয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার বিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার শপথ গ্রহণ করেন সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। সেই তত্ত্বাবধায়ক সরকার এসে সপ্তম জাতীয় সংসদের নির্বাচন আয়োজন করে, যার মাধ্যমে 21 বছর পরে ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ। আসন সংখ্যার বিচারে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে জোরালো লড়াই হয়েছিল 1996 সালে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে। সেই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 146টি আসন এবং বিএনপি পেয়েছিল 116টি আসন। এছাড়া জাতীয় পার্টি 32টি এবং জামাত ইসলামী 3টি আসনে জয়লাভ করেছিল। সরকার গঠন করার জন্য কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শেষ পর্যন্ত জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। এর মাধ্যমেই 21 বছর পরে ক্ষমতার মঞ্চে ফিরে আসে দলটি। নির্বাচনী ইশতেহারে শেখ হাসিনা বলেন, ফারাক্কা সমস্যা সমাধানের জন্য প্রতিবেশী ভারতের সাথে আলোচনার মাধ্যমে চুক্তি সম্পাদন করা হবে। এছাড়া ভারতের সাথে 1972 সালে সম্পাদিত মৈত্রী চুক্তি নবায়ন করা হবে না বলে তিনি প্রতিশ্রুতি দেন। শেখ হাসিনা বলেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেশ ও জাতিকে সেবা করার সুযোগ দিন। নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা যখন চলছিল তখন ঘটে যায় অপ্রত্যাশিত আরেকটি ঘটনা। তৎকালীন সেনাপ্রধান আবু সালেহ মোহাম্মদ নাসিমকে বাধ্যতামূলক অবসর প্রদান করেন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস। জেনারেল নাসিমের বিরুদ্ধে সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। অন্যদিকে জেনারেল নাসিমও বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রাষ্ট্রপতি তাকে যেভাবে অবসর প্রদান করেছেন সেটি অবৈধ। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শেষ পর্যন্ত 1996 সালের 12 জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরপরই সবগুলো আসনের ফলাফল প্রকাশিত হয়নি। প্রথম দিকে 271টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছিল। সেখানে আওয়ামী লীগ পেয়েছিল 133টি আসন, বিএনপি 104টি আসন, জাতীয় পার্টি 29টি আসন এবং জামাত ইসলামী 2টি আসন। এছাড়া 27টি আসনের 123টি কেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছিল। এজন্য সরকার গঠন করতে আওয়ামী লীগের প্রয়োজন ছিল জাতীয় পার্টির সমর্থন। নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর বিএনপির তরফ থেকে ফলাফল মেনে নেওয়া হয়নি। দলটির তৎকালীন মহাসচিব আব্দুস সালাম তালুকদার এক সংবাদ সম্মেলনে 111টি আসনে পুনরায় নির্বাচন দাবি করেন। বিএনপির স্থায়ী কমিটির তৎকালীন সদস্য AQM বদরুদ্দোজা চৌধুরী বলেন, ইতিহাসের নজিরবিহীন কারচুপি করা হয়েছে। এই কারচুপি পূর্ব পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক। এর একদিন পরেই বিএনপি নেত্রী খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি নির্বাচনের ফল গ্রহণ কিংবা বর্জন কোনোটাই করেনি, তবে দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে নানাভাবে বাধা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। কিন্তু আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। যারা এই মতামত দিয়েছিল তাদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের NDI, ইউরোপীয় ইউনিয়ন, সার্ক ও জাপান পর্যবেক্ষক গ্রুপ। NDI বলেছিলেন, নির্বাচনের কারচুপির যেসব অভিযোগ তোলা হচ্ছে সে সংক্রান্ত প্রমাণ কেউ দেখাতে পারেনি। প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা জানান, নির্বাচনে 73% ভোট পড়েছে এবং নির্বাচনে কারচুপির কোনো সুযোগ ছিল না। জাতীয় পার্টির সমর্থন নিয়ে 1996 সালের 23 জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেখ হাসিনা। সংসদে যোগদানের প্রশ্নেও বিএনপির মধ্যে অনাগ্রহ এবং দ্বিধা কাজ করছিল। শেষ পর্যন্ত বিএনপি সংসদে যোগ দেবার কথা ঘোষণা করে। অনেকেই ধারণা করেন এর পেছনে আন্তর্জাতিক চাপ কাজ করেছিল। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন নানা কারণে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল অধ্যায়।
বিএনপি এবং জামাতে ইসলামী জোটবদ্ধ হয়ে এই নির্বাচনে অংশ নেয়। ক্ষমতার মেয়াদ পূর্ণ করে সংবিধান অনুসারে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগ সরকার। তখন প্রধান উপদেষ্টা পদে আসীন হন তৎকালীন সদ্য সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান। প্রধান উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে এই প্রথমবারের মতো একটি নির্বাচিত সরকার হিসেবে 5 বছর মেয়াদ শেষ করে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব অর্পণ করতে পেরে আমি আনন্দিত। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই প্রশাসনে বড় ধরনের রদবদল করেন লতিফুর রহমান। প্রধান উপদেষ্টার আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব সহ 13 জন সচিবকে একসাথে সরিয়ে দেয়া হয়। এই নিয়ে ব্যাপক আলোচনার তৈরি হয় সে সময়। বিষয়টি বিএনপি ইতিবাচকভাবে দেখলেও আওয়ামী লীগ বিষয়টিকে ভালোভাবে নেয়নি। বিএনপির তরফ থেকে দাবি করা হয়, নির্বাচনের আগে দেশে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, 2/3 আসনে জয়ী হব, আর সেটি না হলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত। এক পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার পুলিশের মাধ্যমে বিশেষ অভিযান শুরু করে। সারা দেশকে 68টি সেক্টরে ভাগ করে এই অভিযান শুরু করা হয়েছিল। নির্বাচনের প্রচার চালানোর সময় শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ তোলেন, বিএনপি যা বলে তত্ত্বাবধায়ক সরকার তাই করে। 2001 সালের 1 অক্টোবর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট দেবার সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনেই আশা করেন তাদের দল নির্বাচনে জয়লাভ করবে। ভোট দেবার সময় শেখ হাসিনা বলেন, 200 আসন পাবার আশা নিয়ে কাজ করেছি, তবে 180 থেকে 190 আসন পাবো ইনশাল্লাহ। অন্যদিকে খালেদা জিয়া বলেন, কারচুপি না হলে 4 দল 2/3 আসনে বিজয়ী হবে। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, স্থূল কারচুপি করে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। জনগণ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে, আমার মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না। নির্বাচনের পরে নতুন আরেক পরিস্থিতির তৈরি হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে হিন্দুদের উপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ আসতে থাকে। এসব ঘটনার সাথে বিএনপির কর্মী সমর্থকরা জড়িত বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। তখনও বিএনপি ক্ষমতা গ্রহণ করেনি, তখন তত্ত্বাবধায়ক সরকারের বিদায়কাল। এমন অবস্থায় ঢাকায় নিযুক্ত ইউরোপিয়ান কমিশনের রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করেন এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। কিন্তু বিএনপি ক্ষমতা গ্রহণের পরেও পরিস্থিতির কোনো বদল হয়নি। সংসদে যোগ না দেবার ব্যাপারে বেশ অনড় ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে উদ্ধৃত করে দৈনিক সংবাদ পত্রিকা লিখেছিল, 4 দলীয় জোট 2/3 আসন নিয়ে গেছে, এখন আমাদের সংসদে যাওয়া না যাওয়াই কিছু আসে না। তিনি বলেন, কারচুপির নির্বাচন বাতিল এবং জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য সংগ্রাম চলবে। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সারা দেশে আধাবেলা অবরোধ কর্মসূচির ডাক দেয়। এছাড়াও তারা আরও কিছু কর্মসূচি ঘোষণা করে। লতিফুর রহমান যখন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব ছেড়ে যাচ্ছিলেন, তখন আওয়ামী লীগ তার সমালোচনায় মুখর। এমন অবস্থায় লতিফুর রহমান জাতির উদ্দেশ্যে তার বিদায়ী ভাষণে দাবি করেন, দায়িত্ব পালনকালে তার সরকার কারো পক্ষে বা বিপক্ষে কোনো কাজ করেনি। আওয়ামী লীগ সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেও সাথে সাথে সংসদে যোগ দেবার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। শেখ হাসিনা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মী ও সংখ্যালঘুদের হত্যা করছে। অত্যাচার, নির্যাতন, বাড়িঘর লুটপাটের অভিযোগও তোলেন তিনি। নানা রাজনৈতিক বাদানুবাদের পরে একসময় আওয়ামী লীগ সংসদে যোগ দেবার সিদ্ধান্ত নেয়।
আমরা যদি একটু ট্রিক খেলতাম তাহলে উনিও বিরোধী দল নেতা হতে পারতেন, তখন হয়তো এরশাদ সাহেব বসতেন। সেটা করা খুব কঠিন ব্যাপার ছিল না, আমরা ইচ্ছে করে তা করে দিতে পারতাম। আমি সত্যি বলি, এটা পারতাম, আমরা করবার সে সুযোগ আমাদের ছিল। পর্যবেক্ষকদের অনেকেই মনে করে 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের সর্বশেষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের পর আওয়ামী লীগ গত 15 বছর যাবৎ একটানা ক্ষমতায় রয়েছে। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার কয়েক বছর পরেই সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। এই সংবিধানে সংশোধনের কয়েকটি দিক ছিল। এই সংশোধনের মাধ্যমে সংরক্ষিত মহিলা আসন 30 থেকে বাড়িয়ে 45টি করা হয়েছিল। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর নেবার বয়স 65 থেকে বাড়িয়ে 67 করা হয়েছিল। সরকারি এবং স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শনের বিধানও করা হয়েছিল এর মাধ্যমে। 2004 সালের 16 মে সংসদে এই সংশোধনের জন্য বিল উত্থাপন করেন তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদ, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স বাড়ানো। সংবিধানের এই সংশোধনী একেবারেই সাদামাটা কোনো বিষয় ছিল না। এর পেছনে পরবর্তী সাধারণ নির্বাচনকে প্রভাবিত করার ইচ্ছে লুকায়িত ছিল বলে অনেকেই মনে করেন। কারণ তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু ছিল। সংবিধান অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ অভিযোগ তোলে যে বিএনপি তাদের পছন্দসই ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করার জন্য নানা আয়োজন করেছে। 2003 সালের জুন মাসের শেষের দিকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান KM হাসান। তখন অভিযোগ উঠেছিল যে বিএনপি সরকারের পছন্দের কারণেই জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মিস্টার হাসানকে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছিল। আইন বিষয়ক প্রয়াত লেখক এবং সাংবাদিক মিজানুর রহমান খান 2018 সালের 5 ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোতে এক নিবন্ধে লিখেছেন, হাসানকে যখন 13তম প্রধান বিচারপতি করা হয় তখন ওই দুজনকে ডিঙিয়ে তা করা হয়। সেই অর্থে আপিল বিভাগের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগের পথ বিএনপি দেখিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়ানোর মূল উদ্দেশ্য ছিল তৎকালীন প্রধান বিচারপতি KM হাসান অবসরের পরপরই যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন। বিচারপতি KM হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে না পারেন সেজন্য 2004 সাল থেকেই তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ ধীরে ধীরে আন্দোলনের ক্ষেত্র তৈরি করতে থাকে। তারা শুরু থেকেই বলতে থাকে যে KM হাসান বিএনপির লোক এবং এক সময় তিনি বিএনপি থেকে নির্বাচনও করতে চেয়েছিলেন। এছাড়া তিনি বিএনপির কমিটিতেও ছিলেন বলে অভিযোগ আনা হয়। আওয়ামী লীগ শুরু থেকেই বলে আসছিল যে তারা KM হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে মানবে না। অন্যদিকে বিএনপিও তাদের পরিকল্পনা মতোই এগিয়ে যাচ্ছিল। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দুর্নীতির বিস্তর অভিযোগ ছিল বিএনপি সরকারের বিরুদ্ধে। তারা বুঝতে পারছিলেন যে 2007 সালের নির্বাচনে তাদের পক্ষে জয়লাভ করা সহজ হবে না। তাছাড়া 1991 সাল থেকে দেখা গেছে যে কোনো সরকার পরপর 2 বার ক্ষমতায় আসতে পারেনি। আওয়ামী লীগের সহিংস আন্দোলনের মুখে বিচারপতি KM হাসান 2006 সালের অক্টোবর মাসের শেষের দিকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। মিস্টার হাসান তখন বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে 2 প্রধান রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ভেঙে যাওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। সংবিধান অনুযায়ী সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্ব না নিলে তার আগের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানোর কথা। এভাবে 4টি বিকল্প ছিল সংবিধানে। কেউ দায়িত্ব নিতে না চাইলে সর্বশেষ উপায় হিসেবে রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবার কথা। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি সংবিধানের সবগুলো বিকল্প না দেখে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
রাষ্ট্রপতি বিএনপির মনোনীত হলেও তিনি যখন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেন তখন আওয়ামী লীগ সরাসরি আপত্তি করেনি। দলটি বলেছিল রাষ্ট্রপতি কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন সেটি তারা পর্যবেক্ষণ করবেন। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকেই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। আওয়ামী লীগ অভিযোগ তোলে তিনি বিএনপির দ্বারা পরিচালিত হচ্ছেন। এক পর্যায়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে উপদেষ্টা পরিষদ থেকে 4 জন সদস্য পদত্যাগ করেন। শুরু হয় আরেক সংকট। আওয়ামী লীগ এবং অন্যান্য বিরোধী দলগুলোর তীব্র আপত্তির মুখেও 2007 সালের 22 জানুয়ারি একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার। রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করলে 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনী হস্তক্ষেপ করে রাষ্ট্রপতির নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দেয়। সেনাবাহিনীর সমর্থনে গঠিত হয় নতুন আরেকটি তত্ত্বাবধায়ক সরকার। রাজনৈতিক পর্যবেক্ষক মহিউদ্দিন আহমদ মনে করেন বিচারপতি KM হাসানকে নিয়ে সৃষ্ট সংকট শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপ পর্যন্ত গড়িয়েছে। 2007 সালের 11 জানুয়ারি রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। জারি করা হয় জরুরি অবস্থা। জরুরি অবস্থা জারি করার অন্তত 6 মাস আগে থেকেই ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা 2 প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার বিষয়ে বহু বৈঠক করেছেন। সংঘাত এড়িয়ে রাজনৈতিক অচল অবস্থা সমাধান করার উপর জোর দিয়েছিলেন তারা। যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মিস ব্রিটনিস ওয়াশিংটনে যে গোপন তার বার্তা পাঠিয়েছিলেন সেটি ফাঁস হয়ে যায় উইকিলিক্সের ওয়েবসাইটে। 2007 সালের 9 জানুয়ারি পাঠানো এক তার বার্তায় দেখা যায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনার 2007 সালের 7 জানুয়ারি খালেদা জিয়ার সাথে একটি বৈঠক করেন। সেই বৈঠকে 2 কূটনীতিক রাজনৈতিক সংকট সমাধানের জন্য পদক্ষেপ নেবার আহ্বান জানান। তারা খালেদা জিয়াকে আরও বলেন রাজনৈতিক সমঝোতা হলে দেশ সংঘাতের হাত থেকে পরিত্রাণ পাবে এবং সামরিক হস্তক্ষেপের যে গুঞ্জন তৈরি হয়েছে সেটিও দূর হবে। ডক্টর ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলেও কার্যত সেটি পরিচালনা করেছে সেনাবাহিনী। ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই ডক্টর ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে সরকার আভাস দিয়েছিল যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। সেজন্য কারণ হিসেবে বলা হয়েছিল নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ছবিসহ ভোটার তালিকা তৈরি। একই সাথে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় তথাকথিত দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন। এর মূল লক্ষ্য ছিল রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছিল আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু সেটি সফল হয়নি। বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলকে ভেঙে টুকরো করতে চেয়েছিল তৎকালীন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। মূল নেতৃত্বের বাইরে 2 প্রধান রাজনৈতিক দলের মধ্যে আরেকটি অংশ সৃষ্টি করার চেষ্টা হয়েছিল যারা সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। আওয়ামী লীগের মধ্যে বিষয়টা খুব বেশি প্রকাশ্যে না আসলেও বিএনপি সংস্কারপন্থী অংশটি প্রকাশ্যে এসেছিল। তারা দলের ভেতরে নানা ধরনের সংস্কার প্রস্তাব সামনে এনেছিল। পরবর্তীতে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য নানা সমঝোতার চেষ্টা চলে। পর্দার সামনে এবং আড়ালে বিএনপি আওয়ামী লীগের সাথে আলোচনা অব্যাহত রাখে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা সেটি নিয়ে 2008 সালের গোড়া থেকেই সন্দেহ শুরু হয়। নির্বাচনে অংশ নেবার বিষয়ে খালেদা জিয়ার কিছু আপত্তি ছিল। তিনি চেয়েছিলেন তার 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা।
কিন্তু সেনা গোয়েন্দারা শর্ত দেন যে বিএনপি নির্বাচনে অংশ নিলে খালেদা জিয়ার শর্ত মেনে নেওয়া হবে। তবে খালেদা জিয়ার সাথে সরকারের কী ধরনের সমঝোতা হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত বিএনপির নেতারাও জানেন না বলে মনে হয়েছে। বাংলাদেশ ইমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ ফ্রম 2007 to 2008 এই শিরোনামের বইতে মওদুদ আহমদ অনুমান করেছেন যে ছেলেদের মুক্তি এবং বিদেশ পাঠানোর বিনিময়ে খালেদা জিয়া হয়তো নির্বাচনে অংশগ্রহণের শর্ত মেনে নিয়েছিলেন। নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রস্তুতি আগে থেকেই শুরু হয়েছিল। পর্যবেক্ষকদের মতে প্রার্থী বাছাই, জোটের শরিকদের সাথে আসন ভাগাভাগি, নির্বাচনী ইশতেহার প্রণয়ন এ সব কিছুর ক্ষেত্রে আওয়ামী লীগকে বেশ গোছানো মনে হয়েছে বিএনপির তুলনায়। তখন বিভিন্ন নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনা তুলে ধরেন ভবিষ্যতে তিনি বাংলাদেশকে কিভাবে দেখতে চান। আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ স্লোগান তরুণ ভোটারদের আকৃষ্ট করে। এছাড়া দুর্নীতি দমন এবং বিদ্যুৎ সমস্যার সমাধান করার কথা তুলে ধরে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নির্বাচন ইশতেহারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যুদ্ধাপরাধের বিচার করা। 2008 সালের 10 নভেম্বর ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গোপন এক তার বার্তায় লিখেছেন, ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে জয়ের ব্যাপারে শেখ হাসিনাকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে। মনে হচ্ছে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হবার জন্য তিনি প্রস্তুতি শুরু করেছেন। নির্বাচনের দিন বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ ভোট কেন্দ্রে হাজির হয়েছিল। প্রতিটি ভোট কেন্দ্রের সামনে ছিল ভোটারদের দীর্ঘ সারি। যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল, সেজন্য ভোট কেন্দ্রগুলোতে কোনো রাজনৈতিক প্রভাব চোখে পড়েনি। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী 2008 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 230টি আসন, অন্যদিকে বিএনপি পেয়েছিল মাত্র 30টি আসন। সেই নির্বাচনে দল হিসেবে সবচেয়ে বেশি ভরাডুবি হয়েছিল জামাত ইসলামীর। 4 দলীয় জোটের শরিক হিসেবে 39টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 2টি আসনে জয়লাভ করেছিল এই দলটি। সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন তার বইতে লিখেছেন, আমরা এমন রেজাল্ট আশা করিনি। আমাদের প্রাথমিক ধারণা ছিল যে মহাজোটের সাথে 4 দলীয় জোটের তফাৎটা হয়তো 40 থেকে 50টি আসনের হতে পারে। নির্বাচনের ফলাফল মেনে নিতে পারেনি বিএনপি। দলের পক্ষ থেকে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা হয়। অন্যদিকে আওয়ামী লীগে তখন উল্লাস আর উচ্ছ্বাস। আমরা যদি একটু ট্রিক খেলতাম তাহলে উনিও বিরোধী দল নেতা হতে পারতেন, তখন হয়তো এরশাদ সাহেব বসতেন। সেটা করা খুব কঠিন ব্যাপার ছিল না, আমরা ইচ্ছে করে তা করে দিতে পারতাম। আমি সত্যি বলি, এটা পারতাম, আমরা করবার সে সুযোগ আমাদের ছিল। নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগ আত্মবিশ্বাসী ছিল ঠিকই, কিন্তু জয়ের ব্যবধান এত বেশি হবে সেটি অনেকেই ভাবতে পারেননি। বাংলাদেশের ইতিহাসে একতরফা নির্বাচনের যেসব নজির রয়েছে তার মধ্যে 10ম জাতীয় সংসদ নির্বাচন অন্যতম। সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2014 সালের 5 জানুয়ারি। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তাদের রাজনৈতিক মিত্র জামাত ইসলামী সেই নির্বাচন বয়কটের প্রেক্ষাপটে অর্ধেকের বেশি আসনে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। নির্বাচনের দিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল 146টি আসনে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা হয়। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক হিসেবে বর্ণনা করা হয়েছে, যদিও সেটি নিয়ে সমালোচনা ও বিতর্ক আছে। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি মনে করে আদালতের রায়কে ব্যবহার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। ক্ষমতাসীন দলের অধীনে অনুষ্ঠিত একতরফা সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ হয়েছিল।
বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য 2012 সাল থেকে আন্দোলন করছিল, কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের সিদ্ধান্তে অবিচল ছিল। বিরোধীদের দাবি উপেক্ষা করেই নির্বাচনের দিকে এগোতে থাকে ক্ষমতাসীনরা। রাজনৈতিক উত্তেজনা যখন সংকটের দিকে মোড় নিচ্ছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করে বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াকে সংলাপের প্রস্তাব দিয়েছেন। এটি হয়েছিল 2013 সালের 26শে অক্টোবর। তখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল কর্মসূচি পালন করছিল। টেলিফোনে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে গণভবনে নৈশভোজের দাওয়াত দেন। সে সময় হরতাল প্রত্যাহারে প্রধানমন্ত্রীর অনুরোধ প্রত্যাখ্যান করলেও সংলাপের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বিরোধী নেত্রী। শেখ হাসিনার সোমবারের নৈশভোজের দাওয়াত প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, মঙ্গলবার পর্যন্ত হরতালের কর্মসূচির সময় তিনি বেরোতে পারবেন না, কিন্তু তারপর যে কোনো সময় যে কোনো জায়গায় তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে প্রস্তুত। সন্ধে 6:15টার দিকে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে টেলিফোন করেন এবং প্রায় 40 মিনিট ধরে এই দুই নেত্রীর মধ্যে কথা হয়। প্রথমেই শেখ হাসিনা জিজ্ঞেস করেন, দুপুরে তার ফোন কেন ধরেননি খালেদা জিয়া? উত্তরে বিরোধী নেত্রী বলেন, তার লাল ফোন অনেকদিন ধরেই বিকল। প্রধানমন্ত্রী বলেন, এটা তার জানা ছিল না। সেই টেলিফোন আলাপের একদিন পরেই প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর কথোপকথন ইন্টারনেটে ফাঁস হয়ে যায়। সেই আলাপে খালেদা জিয়াকে বেশ উত্তেজিত মনে হচ্ছিল। পর্যবেক্ষকদের অনেকেই তখন ধারণা করেছিলেন যে রাজনৈতিক সুবিধা নিতে সরকারের তরফ থেকেই সেই টেলিফোন আলাপ ফাঁস করা হয়েছিল। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন দেশের পরিস্থিতি বেশ উত্তপ্ত। একদিকে মানবতা বিরোধী অপরাধের দণ্ডিতদের ফাঁসি কার্যকর করা এবং অন্যদিকে বিরোধী দলের ডাকা হরতাল অবরোধ কর্মসূচি। এর মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল 3রা ডিসেম্বর। 300টি আসনে মনোনয়নপত্র জমা পড়েছিল 1100-র মতো। নির্বাচনের 10 দিন আগে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। নির্বাচন কমিশন জানিয়েছিল 15 দিনের জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়। সশস্ত্র বাহিনী মোতায়েনের উদ্দেশ্য ছিল ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন। নির্বাচন যত এগিয়ে আসছিল, ততই সহিংসতাও বাড়তে থাকে। নির্বাচনের আগে 38টি জেলায় প্রায় 150-র মতো কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন জায়গায় ব্যালট পেপার ও নির্বাচন সরঞ্জাম পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। নির্বাচন যত এগিয়ে আসতে থাকে, জাতীয় পার্টি এবং দলটির নেতা জেনারেল এরশাদকে নিয়ে নাটকীয়তাও ততই বেড়ে যায়। কারণ আওয়ামী লীগ যেভাবে একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেজন্য জাতীয় পার্টিকে তাদের পাশে প্রয়োজন ছিল। অন্যথায় নির্বাচন বানচালের আশঙ্কা দেখা দেয়। নির্বাচনের 1 মাস আগে এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে তার বাসা ছেড়ে সংবাদ মাধ্যমের আড়ালে চলে যান, কিন্তু 24 ঘন্টা পরেই তিনি আবারও নিজের বাসায় ফিরে আসেন এবং ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সাথে বৈঠক করেন। সেই বৈঠকের পরে মিস্টার এরশাদ আবারও দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য নির্দেশ দেন। তিনি সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে আমি আমার দলের প্রার্থীদের ঘোষণা দিচ্ছি, তোমরা মনোনয়নপত্র তুলে নাও, তোমাদের জীবনকে বিপন্ন করো না। এরশাদ ধারণা করেছিলেন যে তার অবস্থানের কারণে তিনি হয়তো যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। সুজাতা সিংয়ের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, গ্রেপ্তারের চেষ্টা হলে তিনি আত্মহত্যা করবেন। নির্বাচন নিয়ে জাতীয় পার্টির মধ্যে যখন দোলাচল ছিল, তখন বিবিসি বাংলাকে দিয়ে এক সাক্ষাৎকারে জেনারেল এরশাদ বলেছিলেন, বিএনপি নির্বাচনে না এলে তার দল নির্বাচন করবে না। তারই সিদ্ধান্ত চূড়ান্ত এবং এটা নিয়ে বিভ্রান্তি থাকা উচিত নয়।
জেনারেল এরশাদ আরও বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছাড়লে সংকটের সমাধান হতে পারে। এর কয়েকদিন পরে জেনারেল এরশাদকে তার বাড়িধারার বাসা থেকে র্যাব নিয়ে গিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রাখে। র্যাবের তরফ থেকে বলা হয়েছিল যে অসুস্থ বোধ করায় মিস্টার এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তখন অভিযোগ উঠেছিল নির্বাচনে অংশ নিতে এরশাদকে চাপ প্রয়োগের জন্য অসুস্থতার অজুহাতে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে কার্যত অবরুদ্ধ করা হয়। মিস্টার এরশাদের একটি বিশেষ বার্তা উদ্ধৃত করে দৈনিক ইত্তেফাক লিখেছিল, আমি অসুস্থ নই, গ্রেপ্তারের জন্য চিকিৎসার নামে আমাকে হাসপাতালে আটকে রাখা হয়েছে। তবে এমন প্রতিবেদনও তৎকালীন সংবাদ মাধ্যমে এসেছিল যে জেনারেল এরশাদ মুখে যদিও বলেছেন তিনি নির্বাচনে নেই, কিন্তু ভেতরে ভেতরে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে বসেই নির্বাচনে সক্রিয় হয়েছিলেন। মিস্টার এরশাদকে যখন সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন রওশন এরশাদ। তখন জাতীয় পার্টি ঘোষণা করে যে তারা নির্বাচনে যাবে। নির্বাচন নিয়ে যখন নানা অনিশ্চয়তা চলমান তখন ডিসেম্বর মাসের 4 তারিখে ঢাকায় আসেন ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং। ঢাকায় এসে সুজাতা সিং বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করেন। এর মধ্যে বহুল আলোচিত বৈঠক ছিল জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান এইচ.এম. এরশাদের সাথে। সেই বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব এরশাদকে নির্বাচনে অংশ নেবার জন্য অনুরোধ করেছিলেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা যায়। সুজাতা সিংকে উদ্ধৃত করে জেনারেল এরশাদ সাংবাদিকদের বলেছিলেন, জাতীয় পার্টি নির্বাচনে না গেলে জামাত শিবির সহ উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর উত্থান হবে, তারা ক্ষমতায় আসবে। বিভিন্ন পক্ষের সাথে বৈঠকের পরে ঢাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় তিনি বলেন, নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক দলের অংশগ্রহণ বাঞ্ছনীয়। সাংবাদিকদের সাথে সেই বৈঠকের সময় সুজাতা সিং ভারতের অবস্থান পরিষ্কার করতে আর কোনো রাগঢাক করেননি। তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন যে 5ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন এবং ভারত সেটাই চায়। চলমান রাজনৈতিক সংকটের সমাধান খুঁজতে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় পার্টির চেয়ারম্যান, নাগরিক সমাজ ও কূটনীতিকদের সাথে বৈঠক করেন। নির্বাচন অংশগ্রহণমূলক করার জন্য তফসিল পেছানোর সুযোগ আছে কিনা সেটি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চান মিস্টার তারানকো। নির্বাচন কমিশনের সাথে বৈঠকে মিস্টার তারানকো জানতে চান নির্বাচনের তফসিল পিছিয়ে দেওয়ার সুযোগ আছে কিনা। নির্বাচন কমিশন মিস্টার তারানকোকে জানিয়েছিল যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে তফসিল পরিবর্তন করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তারানকোর উপস্থিতিতে দুই প্রধান রাজনৈতিক দলের নেতাদের মধ্যে একাধিক বৈঠক হয়েছিল, কিন্তু উভয় পক্ষ তাদের অবস্থানে অনড় ছিল। সে বৈঠক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আলোচনা মাত্র শুরু হয়েছে, অনেক খুঁটিনাটি বিষয় আগামীতে বিবেচনা করা হবে, তাই ফলাফল এখনই ধারণা করা বুদ্ধিমানের কাজ হবে না। তারানকোর সফর কার্যত ব্যর্থতায় পর্যবসিত হয়। সংকটের কোনো সমাধান ছাড়াই ঢাকা ছাড়তে হয়েছিল জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোকে। 5ই জানুয়ারি নির্বাচন প্রতিহত করার জন্য বিএনপির তরফ থেকে মার্চ ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের অভিযাত্রা নামক একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এজন্য তারিখ নির্ধারণ করা হয়েছিল 29শে ডিসেম্বর, অর্থাৎ নির্বাচনের 8 দিন আগে। সারা দেশ থেকে বিএনপির নেতাকর্মীদের ঢাকার নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে আসার জন্য আহ্বান জানানো হয়। অন্যদিকে ক্ষমতাসীন দলের তরফ থেকে এই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। সরকার শুরু থেকেই কঠোর অবস্থান নেয় যাতে বিএনপি এই কর্মসূচি সফল করতে না পারে।
বিএনপি নেতাকর্মীরা ঢাকায় জড়ো হলে পুলিশ অ্যাকশনে যাবে বলে সতর্ক দেয়া হয়। কয়েকদিন আগে থেকেই রাজধানী ঢাকার সাথে দেশের অন্যান্য জেলার সড়ক, নৌ ও রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন করে ফেলা হয়। বিএনপি নেতাকর্মীরা যাতে ঢাকায় আসতে না পারে সেজন্য পুলিশ এই পদক্ষেপ নিয়েছিল। সেই সমাবেশে নেতৃত্ব দেবার কথা ছিল বিএনপি নেত্রী খালেদা জিয়ার, কিন্তু পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের পাশাপাশি ব্যাপক ধরপাকড়ের কারণে বিএনপির নেতাকর্মীরা মাঠে নামতে পারেনি। এমনকি খালেদা জিয়াকে তার গুলশানের বাসা থেকে বের হতে দেয়নি পুলিশ, তাকে বাসার ফটকেই আটকে দেয়া হয়। 2014 সালের 29শে ডিসেম্বর বিএনপির গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচির জন্য খালেদা জিয়া যাতে বের হতে না পারেন সেজন্য পুলিশ বালু ভর্তি ট্রাক দিয়ে তার বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশে 2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে মতভেদ ছিল। বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিকে ভারত যে দৃষ্টিতে দেখছিল, আমেরিকা বিষয়টিকে সেই দৃষ্টিতে দেখেনি। অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচনের পরে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। মিস্টার মুহিত ছিলেন তখন সরকারের প্রভাবশালী মন্ত্রী। মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পরে মিস্টার মুহিত সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত বলেছেন এরকম নির্বাচন যে হলো তারপর আমাদের পরিকল্পনা কি। এর আগে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে বলা হয়েছিল যে 10ম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন।